সারা বিশ্বব্যাপী ইহুদি চক্রান্তের যে জাল গোটা মুসলিম ওয়ার্ল্ডকে আজকে কুলে কুলে খাচ্ছে, এরই একটি সাপ্লিমেন্টারি অথবা কমপ্লিমেন্টারি এজেন্সি হচ্ছে ইন্ডিয়ান র অ্যাজ ওয়েল অ্যাজ মুসাদ। এই দুইটারই সৃষ্টি হচ্ছে মূলত ইন্ডিয়া হিন্দুবাদী চেতনাভিত্তিক। একসময় ছিল এটা আরএনএস, এখন নতুন করে এটা ইসকন নামে সম্প্রসারিত হয়েছে। এটা হলো ওদের আলটিমেট সংস্করণ। আসলে এগুলো সবটাই হচ্ছে মূলত মোসাদ এবং রয়ের ষড়যন্ত্র এবং ইন্ডিয়ান ম্যাথোডোলজির এবং হিন্দু ম্যাথোডোলজির নতুন সংস্করণ। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে, এবং এই যে দূরত্বটা আপনি একজন শিক্ষক হিসাবে মানে কোন পর্যন্ত যাওয়াটা ভালো, আর এই দূরত্বটা যদি থেকে যায় এবং দিন দিন বৃদ্ধি পেতে থাকে তাহলে কি ফেসিবাদ আবার ফিরে আসার সম্ভাবনা আছে কিনা? এই দূরত্বটা কোন পর্যন্ত যাওয়াটা রাজনৈতিক একটা সামঞ্জস্যপূর্ণ হয়, আপনি যদি বলতেন স্যার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একটি আন্দোলন সংগঠন অথবা একটা বিপ্লবের সফলতার জন্য জনগণের সমর্থন যেমনি দরকার, তেমনি ওই দেশ অথবা ওই জনগোষ্ঠীর অন্যান্য যারা স্টেক হোল্ডার তাদের সাথে এবং রাষ্ট্রযন্ত্র এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে যারা আন্দোলনে নেতৃত্ব দিবে তাদের একটি সুসম্পর্ক এবং একটি সহনীয় পরিবেশ বজায় থাকা জরুরি। এ বিষয়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে বিগত 30 থেকে 40 বছরের রাজনীতিতে আমরা যেটা দেখতে পাই সেটা হলো এই দেশের রাজনীতিতে দুইটি স্রোত কাজ করেছে। একটা ছিল জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তি, যার নেতৃত্বের সাথে ছিল বিএনপি এবং জামায়াত ইসলামী, অন্যান্য দলগুলো আংশিক সমর্থন দিয়েছে। আরেকটি শক্তি ছিল ধর্মনিরপেক্ষতাবাদী শক্তি, সেকুলার ফোর্স। বলতে গেলে এটা ইনডাইরেক্টলি ও ডাইরেক্টলি ইসলামী সংস্কৃতি ও শিক্ষার বিপরীত স্রোত। এই দুইটি স্রোতের লড়াইয়ের মধ্যে যেই পরিবর্তন আমরা দেখতে পেয়েছি তাতে জামায়াত এবং বিএনপিকে আমরা অনেকাংশে কর্মসূচিগত এবং বিভিন্ন প্ল্যাটফর্মে অথবা নিজেদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করে সরকার গঠন পর্যন্ত তারা এগিয়েছে। যেই জিনিসটা তখনকার প্রেক্ষাপটে ছিল সময়ের দাবি এবং হিকমতের দাবি, সেক্ষেত্রে তারা সফলতা অর্জন করেছে। হয়তো কিছু ব্যর্থতা তাদের থাকতে পারে, কিন্তু বর্তমান সময়ে এসে যখন মূল শক্তি হিসেবে যখন ফ্যাসিবাদী শক্তি সেকুলার শক্তি যখন ময়দান থেকে আউট হয়ে গেল, তখন আসলে এই পরিপ্রেক্ষিতে অন্যান্য যারা সমমনা শক্তি জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধ অথবা বিশেষ করে ইসলামী শক্তি যারা, তাদের মধ্যে আসলে সম্পর্কের সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা, ফ্যাসিবাদের মোকাবিলায় এটা ঐক্যবদ্ধ শক্তি আরও সুদৃঢ় হওয়া দরকার ছিল। এই সুদৃঢ় শক্তি হওয়ার পিছনে আসলে যারা স্টেক হোল্ডার তাদের কিছু কিছু আচার আচরণ দায়ী, এবং বিশেষ করে বাইরে থেকে এই দুইটা শক্তিকে দুর্বল করে বাংলাদেশে আরেকটি তৃতীয় শক্তি যারা প্রতীত সরকার অথবা প্রতীত যারা স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ, তাদেরকে নতুন করে আনার জন্য দূর থেকে দেশের ভিতর এবং বাইরে আরেকটি কলা কৌশলী ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। আমি মনে করি বাংলাদেশের বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং ভারতীয় আধিপত্যবাদকে মোকাবিলা করার জন্য দেশীয় ওই সমস্ত ধর্মনিরপেক্ষতাবাদী শক্তিকে সমূলে নির্মূল করার জন্য জাতীয়তাবাদী ইসলামী শক্তি বিশেষ করে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি রাজনৈতিক মতাদর্শগত ঐক্যগত সম্পর্ক আমি মনে করি নির্বাচনের পূর্ব পর্যন্ত থাকা উচিত, যা সহযোগিতা সহমর্মিতভাবে একটা আলাদা প্ল্যাটফর্মে তারা কাজ করবে। কোনো অবস্থাতেই সম্পর্কটা এমন কোনো অবস্থাতে যেন না যায় জাতি যেন আরেকটি কঠিন অবস্থার মোকাবিলা করে সংঘাতে লিপ্ত না হয়, এবং সেই সংঘাতের মধ্য দিয়ে যেন তৃতীয় কোনো শক্তি বাংলাদেশের এই সুন্দর একটি পরিবেশকে নষ্ট করে আবার যেন তারা গোলাফানিতে মাছ শিকার করার চেষ্টা না করে। এই ব্যাপারে উভয় রাজনৈতিক দলকে সচেতন এবং তাদেরকে অত্যন্ত সূক্ষ্ম চিন্তাভাবনা করে তাদের কর্মসূচি প্রণয়ন, জনশক্তিকে সেভাবে মোটিভেশন করা এবং একটি সহাবস্থানের ভূমিকা নিয়ে আমি মনে করি নির্বাচন পর্যন্ত আমাদের এই কাজ এগিয়ে নেওয়া আমি মনে করি জরুরি এবং এটা প্রয়োজন। শিশু শিক্ষা যেগুলো আছে স্কুল কলেজ পর্যায়ে বা মাদ্রাসা লেভেলে এখনও কি সেই ভারতীয় আধিপত্য শিক্ষার মধ্যে কি রয়েছে কিনা, আপনি শিক্ষক হিসাবে কি বলবেন, এবং শিক্ষার সংস্কারটা আমাদের কিভাবে হওয়া উচিত? আসলে শিক্ষা ব্যবস্থা একটা জাতির মূল মেরুদণ্ড
এবং এটা দুঃখজনকভাবে ব্রিটিশ আমল থেকেই আসলে ষড়যন্ত্র চক্রান্ত করে এদেশের মানুষকে আসলে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা করে দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছে। একদিকে মাদ্রাসা শিক্ষাকে অত্যন্ত দুর্বলভাবে কিছু সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে রেখেছে, যারা মসজিদ মুক্তি মক্তবে ব্যস্ত, আর দিকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোকে আধুনিক শিক্ষা শিক্ষিত করে তাদেরকে দুনিয়া পরিচালনার যোগ্য করে গড়ে তোলা হয়েছে। এই দ্বিমুখী শিক্ষার কারণে গোটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাই আসলে বলতে গেলে সমন্বিত শিক্ষা ব্যবস্থা নয়। যুগে যুগে অথবা সময়ে সময়ে বিভিন্ন শিক্ষা কমিশন হয়েছে, কোনো শিক্ষা কমিশন ভালো কিছু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, বা দুর্ভাগ্যজনকভাবে পরবর্তী শিক্ষা কমিশন বা সরকারের পরিবর্তনের কারণে সেগুলো ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। বিগত স্বৈরাচারের আমলে বিগত 15 থেকে 20 বছর পর্যন্ত আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে একটি পরাশক্তি তাদের নজর এখানে নিক্ষেপ করেছে, যার কারণে আমাদের সিলেবাস এবং কারিকুলামে সত্যিকার বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা বিশ্বাস আকিদাকে ডিমোরালাইজ করার জন্য এখানে অনেকগুলো অপসংস্কৃতি এখানে অনুপ্রবেশ করার চেষ্টা এবং চক্রান্ত হয়েছে। ইভেন আপনারা জানেন যে এখানে বিভিন্ন লেখকদেরকে দিয়ে ইসলামী মূল্যবোধের বিপরীতে জাগতিক শক্তি এবং এমনকি বিভিন্ন ধরনের অপসংস্কৃতি এখানে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে। এবার বাংলাদেশের মানুষের সক্ষমতা থাকা সত্ত্বেও ভারতে গিয়ে আমাদের বই পুস্তক পর্যন্ত ছাপানোর মতো এজেন্সি দেওয়া হয়েছে। এগুলো সত্যিকার অর্থে একটা জাতিকে তার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে গোটা জাতিকে ডিইসলামাইজেশন করার একটি চক্রান্ত কাজ করেছে সুদূর পরিকল্পনা নিয়ে। সেই পরিকল্পনা আর ফসল হিসাবে শিক্ষা ব্যবস্থায় শিশু থেকে শুরু করে অন্যান্য জায়গায় অপ্রয়োজনীয় অনেকগুলো জিনিস সৃষ্টি করেছে, যেগুলো এদেশের আগামী দিনের তরুণ প্রজন্ম শিশুদের চিন্তা চেতনার মধ্যে ইসলামের বিপরীত ধরনের চিন্তাধারা, ইভেন কখনো কখনো ভারতীয় আদিত্যবাদ সংস্কৃতি এবং তাদের হিন্দু চেতনাকে এখানে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে। বড় বড় এদেশের আল্লাহ রসুল সহ বিভিন্ন ইসলামী চিন্তাবিদ দার্শনিকদের চিন্তা চেতনাকে বাদ দিয়ে এখানে অনেক অমুসলিম ব্যক্তিদের কল্পিত কাহিনী এখানে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে। এ বিষয়ে বর্তমান সরকার তার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা এ পর্যন্ত একটি কমপ্লিট শিক্ষা কমিশন গঠন করতে তারা পারেনি, যেটা অত্যন্ত দুঃখের বিষয়। কারণ এখানে আগের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তিনিও সেবারে ব্যর্থ হয়েছেন, বর্তমান যিনি আছেন তিনিও পারেন নাই। বরঞ্চ এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সত্যিকার অর্থে সিনসিয়ার হতো, তারা তাহলে বিভিন্ন ব্যক্তিদের প্রতিনিধি নিয়ে, বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে, বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল ব্যক্তিদেরকে সামনে নিয়ে একটা জাতীয় ভিত্তিক শিক্ষা কমিশন গঠন করা দরকার ছিল, যা হয়নি। অতএব এই অন্তর্বর্তী সরকারের কাছে খুব বেশি আশা করে কোনো লাভ নেই। আশা করি যদি আগামী দিনে ইসলামী চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে যদি কোনো সরকার প্রতিষ্ঠিত হয়, তারা যদি এদেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য এবং একমুখী শিক্ষা গঠন করে জাতি গঠন করার জন্য যদি কোনো উদ্যোগ নেয়, তাহলে ইসলামী নৈতিকতা ও অন্যান্য কলা কৌশলগত জ্ঞানকে সমন্বয়ে যদি একটা শিক্ষা কমিশন কাজ করে, তাহলে আশা করি জাতি অবস্থা থেকে মুক্তি পাবে। ইসকন যে উগ্রবাদী সংগঠন, এটি আমরা দেখতে পেয়েছি সর্বশেষ টঙ্গীর একজন ইমাম, যেটা মিডিয়াতে এসছে, ওনাকে অপহরণ করে তারা অনেক মারধর করেছে এবং ওনাকে জীবন নাশের জন্যই তাকে নিয়ে গিয়েছিল। তো ইসকন সম্পর্কে আপনি যদি স্যার কিছু বলতেন। আসলে সারা বিশ্বব্যাপী ইহুদি চক্রান্তের যে জাল গোটা মুসলিম ওয়ার্ল্ডকে আজকে গুলে গুলে খাচ্ছে, এরই একটি সাপ্লিমেন্টারি অথবা কমপ্লিমেন্টারি এজেন্সি হচ্ছে ইন্ডিয়ান র অ্যাজ ওয়েল অ্যাজ মোসাদ। এই দুইটারই সৃষ্টি হচ্ছে মূলত ইন্ডিয়া হিন্দুবাদী চেতনাভিত্তিক। একসময় ছিল এটা আরএনএস, এখন নতুন করে এটা ইসকন নামে সম্প্রসারিত হয়েছে। এটা হলো ওদের আলটিমেট সংস্করণ। আসলে এগুলো সবটাই হচ্ছে মূলত মোসাদ এবং রয়ের ষড়যন্ত্র এবং ইন্ডিয়ান ম্যাথোডোলজির এবং হিন্দু ম্যাথোডোলজির নতুন সংস্করণ। বাংলাদেশে দীর্ঘ 15 বছর পর্যন্ত কথিত স্বৈরাচার এমন কোনো ধরনের অপসংস্কৃতি এবং এমন ধরনের কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে নাই যেটা বাংলাদেশকে একটি চিরস্থায়ী আধিপত্য শক্তি অথবা ইসলামী বিপরীত শক্তির মুখে নেওয়ার জন্য চেষ্টা করেছে। এবং এই শক্তির ফসল হিসাবে অনেকগুলো মুসলিম অর্গানাইজেশনও দাঁড়িয়েছে, যারা আসলে ইসলামী চেতনার বিপরীত সংগঠন, বাট ইসলামের কথা বলে আজকে সন্ত্রাস সৃষ্টি করছে বিভিন্ন ধরনের হরকত তাহাদিদ হরকত তৌহিদ এ সমস্ত নাম দিয়ে। ঠিক হিন্দুদের মধ্যেও অন্যান্য সমস্ত সংগঠনের বাইরে আরেকটি সংগঠন এটা, যেটা এত সন্তর্পণে এখানে ঢুকেছে। একসময় খ্রিস্টান মিশনারি যেরকম ঢুকে গ্রামে গঞ্জে তারা সারা জাল বিস্তার করেছে, এরাও কিন্তু এভাবে তারা করেছে। এবং এদেরকে
আগের গভর্নমেন্ট মন্দির করার নামে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়েছে, যার কারণে এরা অল্প সময়ের মধ্যে শত শত হাজার হাজার মন্দির সৃষ্টি করে হিন্দুদের মধ্যে প্রবেশ করেছে এবং আস্তে আস্তে মুসলমানদের মধ্যে তারা মানে সংক্রামিত করছে। সুতরাং এটা আরেকটি বড় ধরনের চক্রান্ত মুসলমানদের ইমান আকিদার বিরুদ্ধে। সুতরাং এই ব্যাপারে যদি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী, ইসলামী জনতা এবং ইসলামী রাজশক্তি এবং সরকার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে জাতিকে আরও বেশি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে। এই সময়ে আপনি যে ইসলামী জাগরণের 10 জন নকিব, আপনার এই বইটি কি মানে কিভাবে কাজে লাগাতে পারে বা পাঠকরা কিভাবে পড়তে পারে, এবং আপনার এই সময়ে এই বইটা লেখার মানে কারণটা কি? আসলে এই বইটা আমার জীবনের একটি স্মৃতির মতোই। আমি আমার জীবনে যখন ছাত্র ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হই, তখন আল্লাহ রসুলের জীবনের পাশাপাশি এই উপমহাদেশ তথা মিডল ইস্ট এবং ফার ইস্টের বিভিন্ন ইসলামী রাজনৈতিক দার্শনিকদের জীবন পড়ার সুযোগ আমার হয়েছে, এবং এই পড়ার মধ্য দিয়ে এবং আমার গোটা জীবনের যেই দীর্ঘ সময় পর্যন্ত ছাত্র ইসলামের সাথে সম্পৃক্ত থাকার যেই অভিজ্ঞতা, তার আলোকে আমি বুঝতে পেরেছি যে যুগে যুগে ইসলামী বিপ্লবের সফলতার জন্য একদিকে নবী রাসূলগণ, সাহাবা একরাম আজমাইন, খোলাফায়ে রাশেদিন, তারপর ইসলামী চিন্তাবিদ ও দার্শনিকেরা তাদের জীবনকে আত্মত্যাগ করেছেন। গোটা জীবন কেউ জেল জীবনে থেকে, কেউ ফাঁসির মঞ্চে গিয়েছেন, কেউ অনেক কঠিন অবস্থার মোকাবিলা করে তখনকার পরাশক্তি অথবা তখনকার রাষ্ট্রীয় শক্তির মোকাবিলায় দিন প্রতিষ্ঠার জন্য ত্যাগ কোরবানি করেছেন। সুতরাং বর্তমান বাংলাদেশের যেই প্রজন্ম আজকে জেগে উঠেছে, ইসলামী চেতনার যে ভাব আজকে আমরা উপলব্ধি করতে পারছি, সারা বিশ্বের বাছাই করা এই 10 জন নকিব বা লিডারের এই জীবন ইতিহাসটা আগামী দিনে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এই সময়ের একটি মোক্ষম খোরাক বলে আমি মনে করি, যাদের জীবন দর্শন আগামী দিনের এই তরুণদেরকে পরিবর্তন করে দিবে। তাদের নেতৃত্বে আমরা আশা করি একটি ইসলামী সফল বিপ্লব সংগঠিত হবে। এই আশাকে সামনে রেখে আমার এই লেখা, এবং এই লেখাকে এই সময়ে প্রকাশ করতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রকাশক আর যারা এর পাঠক এবং আপনারা যারা এর শুভানুধ্যায়ী, তাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।